ভেরি গুড ইভিনিং শেয়ারবাজ ফ্যামিলি, চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকের। তো এই ভিডিওর মূল টপিক হচ্ছে উইকেন্ড অ্যানালিসিস। লাস্ট উইকে বা এই সপ্তাহে মার্কেট কি করেছে তারই একটা প্রতিচ্ছবি তুলে ধরবো, বা বলতে পারেন এই যে লাস্ট কয়েকদিন ধরে কন্টিনিউয়াসলি সেলিং দেখা যাচ্ছে গ্লোবাল মার্কেটে, দেখা যাচ্ছে আমাদের ইন্ডিয়া বা এশিয়ার ম্যাক্সিমাম ইন্ডাইসেস বা ম্যাক্সিমাম কান্ট্রির ইন্ডাইসেসের রং লাল। তার কারণ কি, কিছু কারণ রয়েছে, সেই কারণগুলো নিয়ে আজকে ডিটেলড আলোচনা হবে এই ভিডিওতে। সো গাইজ, শুরু করা যাক আজকের এই ভিডিওটা। সবার প্রথমে চলে আসি নিফটির কথা, আমাদের ইন্ডিয়ার ইন্ডেক্সের কথা, নিফটির কথা। আপনারা সবাই জানেন নিফটি প্রায় টপ লেভেল থেকে অ্যারাউন্ড 9 থেকে 9.5% ডিক্লাইন করেছে। কিছুদিন আগে একটা ছোট্ট পুলব্যাক দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু বায়ার্সরা সেইভাবে অ্যাগ্রেসিভনেস দেখাতে পারেনি মার্কেটে। বিয়ার্সদেরই কন্টিনিউয়াসলি মার্কেটে ডমিনেশন এখনও পর্যন্ত দেখা যাচ্ছে। কিন্তু এমন কি হলো যেটার কারণে যে বুলসরা আসার চেষ্টা করছিল তাদের ওপরে বিয়ার্সরা আবার নতুন করে চড়াও হলো? কোনো তো রিজন আছে। সেই রিজনটা হচ্ছে, সর্বপ্রথম রিজন হচ্ছে আমাদের চলে এলো আমেরিকার ইউএস ইলেকশন, যেটা ইলেকশনের পরে প্রায় কিছুদিন সেলিব্রেট করেছিল, তারপর থেকে মার্কেট কন্টিনিউয়াসলি ডিক্লাইন মোডে চলে যায়। লাস্ট 18 তারিখে যদি আপনারা আমেরিকান মার্কেট বা ডাউ জোন্সের অবস্থা দেখেন, আপনারা দেখতে পারবেন খুব রুডলি বা খুব বাজেভাবে মার্কেট ডিক্লাইন করেছিল সেই দিনকে ওখানকার। এবং কিছু ইন্টারেস্ট কাট নিয়ে তার ওপরেও কথা ছিল। এবার ইন্টারেস্ট কাট, অনেকে বলবে যে ইন্টারেস্ট কাট হলে তো মার্কেটের জন্য ভালো। যখন ইন্টারেস্ট কাট হয়, যখন ফেড আসে, রেট কাট করে, ইন্টারেস্ট রেট কমায়, তখন তো মার্কেটে ব্যাংকের থেকে লোন নেয় লোকেরা, লোন নিয়ে মার্কেটে সেই টাকাটাকে ইনভেস্ট করে, মার্কেটে লিকুইডিটি বাড়ে। সো বিয়ার্সরা কেন এত অ্যাক্টিভ রেট কাট হওয়ার পরেও? তো বন্ধুরা, বিষয়টা হচ্ছে এখানে রেট কাটের নয়, বিষয়টা হচ্ছে কমেন্ট্রি। বিষয়টা রেট কাট হয়েছে ঠিকই 0.25 বেসিস পয়েন্টের, বা লাস্ট যেখান থেকে প্রায় 2023-এ যদি আপনারা দেখেন 5.25% ছিল ইন্টারেস্ট রেট, সেখান থেকে প্রায় 1% রেট কমিয়ে আনা হয়েছে। কিন্তু মেন এখানে এফেক্ট করে গেছে কমেন্ট্রি, যেটা পাওয়েলজি কমেন্ট্রি দিয়েছিলেন সেটাই মেন এফেক্ট করে গেছে। এবার কমেন্ট্রিটা কী ছিল? কমেন্ট্রিটা এইরকম ছিল যে এই যে রেট কাটটা হয়েছে এটাই লাস্ট রেট কাট, সামনের বছরে এই রকম রেট কাট দেখতে পাওয়া যাবে না, দেখতে পাওয়ার সম্ভাবনা কম। যদিও হয় সেটা 0.5 বেসিস পয়েন্টের বেশি একদমই নয়, সেটা একবারে নয়, সেটা হয়তো দুবারে হবে। ইনভেস্টাররা বা এফআইআইরা ভেবে বসেছিল যে প্রায় এই নেক্সট ফিনান্সিয়াল ইয়ার 2026-এও অলমোস্ট অ্যারাউন্ড 1%-এর কাছাকাছি রেট কাট দেখতে পাওয়া যাবে, কিন্তু সেইটা সম্ভব হচ্ছে না এই মুহূর্তে। যে কারণে এফআইআই বলুন বা ইনভেস্টারদের মধ্যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট অবশ্যই পড়েছে। কারণ কি? কারণ আমরা যেরকম প্রত্যেকেই কিছু না কোথাও থেকে স্যালারি আর্ন করি বা বিজনেস থেকে কিছু একটা আর্ন করি, সেটা দিয়ে আমরা সবাই আমাদের ফ্যামিলি চালাই, সংসার চালাই, আপনারা বলতে পারেন। সেরকমই মানি ম্যানেজমেন্ট এফআইআইরাও করে। তারা স্যালারি বা এরকম বিজনেসের ওপর ডিপেন্ড করে না, তারা বড় বড় অ্যানাউন্সমেন্টের ওপর ডিপেন্ড করে থাকে যে আগামী দিনে কি হতে পারে, তার একটা অ্যাজাম্পশন নিয়ে সেই অনুযায়ী তারা কাজ করে। যেহেতু তাদের টাকাটা অনেকটা বড় হয়, অ্যামাউন্টটা অনেকটা হিউজ হয়, সেহেতু তারা এইসব বড় বড় অ্যানাউন্সমেন্টের ওপরে অপেক্ষা করে থাকে। রেট কাট হলো সেটা ভালো, কিন্তু যখন রেট কাটের পরে কমেন্ট্রিটা সেই রকমভাবে পাওয়া গেল না, সেই সময় ইনভেস্টারদের মধ্যে বা এফআইআইদের মধ্যে আপনারা বলতে পারেন একটা নেগেটিভ সেন্টিমেন্ট কাজ করেছে, যে কারণে এফআইআইরা কন্টিনিউয়াসলি তাদের স্টেক বিক্রি করে চলেছে। লাস্ট 4 দিন মনে 16, 17, 18, 19-এ প্রায় 12,000 কোটি টাকার কাছাকাছি ইন্ডিয়ান মার্কেট থেকে তারা তাদের কোয়ান্টিটি সেল অফ করে দিয়েছে, এবং এই সেলিংটা এখনও পর্যন্ত কন্টিনিউ আছে। আজকের মার্কেট আপনারা দেখলেন কিভাবে ক্র্যাশ করলো, মানে ক্র্যাশ অ্যাকচুয়ালি নয়, তবে বলার অর্থেই ক্র্যাশটা বললাম, আর কিছু না, অ্যাকচুয়ালি এটা ক্র্যাশ নয়। কীভাবে আমাদের মার্কেট পড়লো সেটা আজকের দিনে আপনারা সবাই দেখলেন। বিকেলবেলা যখন এফআইআই ডিআইআই ডেটাটা রিলিজ হবে, সেখানেও দেখা যাবে আজকেও মোটামুটি প্রায় কিছু না হলো 3.5-4 হাজার কোটি টাকার কাছাকাছি মাল এফআইআইরা বিক্রি করেছে। এবার এই যে বিক্রি করছে এফআইআইরা, এর পেছনের মূল কারণই হচ্ছে এই ইন্টারেস্ট রেট কাটের পরে যে কমেন্ট্রিটা এসেছে। হ্যাঁ, এবার আজকে 20 ডিসেম্বর, আপনারা সবাই জানেন ডোনাল্ড ট্রাম্প আজ থেকে নিজের অফিস সামলাবে, যেটা এতদিন জো বাইডেন সামলাচ্ছিলেন। আজ থেকে ডোনাল্ড ট্রাম্পের হাতে অফিস চলে গেল। কিন্তু কথা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের হাতে গেলেও আমেরিকার প্রেসিডেন্টের কাছে এতটা পাওয়ার নেই যে সে ডাইরেক্ট ইনস্ট্রাকশন করতে পারবে মিস্টার পাওয়েলকে রেট কাট করার জন্য বা এই নিয়ে ভাবার জন্য। হ্যাঁ, কিছু একটা কনসালটেন্সি ব্যাপার বা তারা দুজন বসে কথাবার্তা বলতে পারে, কিন্তু সেরকম অথরিটি ট্রাম্পের কাছে নেই যে ট্রাম্প ডাইরেক্ট তাকে বলবে রেট কাট করার জন্য।
এই তো গেল মোটামুটি গ্লোবালির ব্যাপার, যে কারণে মেন ইম্প্যাক্টটা পড়েছিল। এছাড়াও কিছু কিছু কারণ রয়েছে। কিছু কিছু কারণ কি, যেমন আমাদের দেশের কারেন্সির যদি আমরা কথা বলি, আপনারা দেখতে পাবেন কন্টিনিউয়াসলি আমাদের কারেন্সি ডিক্লাইন করে যাচ্ছে। আজকে প্রায় 85-র ওপরে কিছুতে রয়েছে। সো এটা কন্টিনিউয়াসলি ডিক্লাইন করে যাচ্ছে, কন্টিনিউয়াসলি আমাদের ইন্ডিয়ান রুপির ভ্যালু কমতে থাকছে, যে কারণে আরও এফআইআইরা এখান থেকে মাল বিক্রি করতে, মানে তাড়াতাড়ি মাল বিক্রি করে বেরোনোর জন্য চেষ্টা করছে। তার কারণ একটাই, লাস্ট ভিডিওটা যেটা আমরা ভিডিওটা বানিয়েছিলাম সেখানে আমি আলোচনা করেছিলাম এই বিষয়টা নিয়ে। ব্যাপারটা হচ্ছে, যখন এফআইআই আমাদের দেশে আসছে, যখন আমাদের দেশে এসে ইনভেস্ট করছে, তারা ডাইরেক্ট ডলার তো ইনভেস্ট করতে পারছে না। তারা যখন আসছে, এসে তারা তাদের ডলারটাকে কনভার্ট করাচ্ছে ইন্ডিয়ান রুপিতে। কনভার্ট করানোর পরে তারা এসে আমাদের দেশে স্টেক কিনছে, বিভিন্ন কোম্পানি শেয়ার কিনছে, ইনভেস্ট করছে, কিছু একটা করছে। তারপরে যখন তারা আবার সেই টাকাটাকে তুলে নিজের দেশে ফেরত যাচ্ছে, সেই সময় কি হচ্ছে, ধরে নেওয়া যাক যখন এফআইআই এসেছিল তখন প্রতি ডলারে আমাদের ভারতীয় মুদ্রার দাম ছিল 80 টাকা করে। তারা $1 দিয়েছে, 80 টাকা নিয়েছে। হ্যাঁ, কিছু ব্রোকারেজ থাকে, কমিশন থাকে, আমি সব কিছু সরিয়ে দিলাম একদম সিম্পলে। তারা $1 করে দিয়েছে এবং 80 টাকা করে ইন্ডিয়ান রুপি তারা কালেক্ট করেছে, নেওয়ার পর ইনভেস্ট করেছে, যথারীতি প্রফিটও হয়েছে। এবার যখন তারা আবার সেই $1টা রিটার্ন নিতে যাবে, যখন তারা আমাদের দেশ থেকে মাল বিক্রি করে নিজের দেশে ফেরত যাবে, সেই টাইমে যখন সেই $1ই তারা আবার কিনতে যাচ্ছে, সেই জায়গায় আগে যেমন 80 টাকা দিয়ে $1, মানে $1 এগেনস্টে 80 টাকা পেয়েছিল, এখন সেই জায়গায় 85 টাকা দিতে হচ্ছে $1 পাওয়ার জন্য। সুতরাং এটাও তাদের ওভারঅল প্রফিটের ওপর অনেকটা এফেক্ট করে দেয়। আপনাদের ইনিশিয়ালি শুনে মনে হবে যে 80 থেকে 85 কত আর ডিফারেন্স, 5 টাকারই তো ডিফারেন্স, কিন্তু সেটা পার্সেন্টেজের বের করলে অনেক বড় ডিফারেন্স চলে আসবে। সেই কারণেই মূলত এফআইআইরা চেষ্টা করছে আরও আমাদের এখান থেকে স্টেক বের করে নেওয়ার। হ্যাঁ, এবার কথা হচ্ছে যে আরও কিছু কারণ রয়েছে। আরও কিছু কারণের মধ্যে একটা কারণ রয়েছে, এক তো আমাদের ইকোনমি এই মুহূর্তে একদম যে স্টেবল সেটা বলা যাবে না। কারণ কি, কারণ আমাদের দেশের বড় বড় যে কোম্পানিগুলো রয়েছে, যেমন কিছু যদি নাম ধরেও বলি আমি, এশিয়ান পেন্টস বলতে পারেন, ইন্ডাসইন্ড ব্যাংক বলতে পারেন, নেসলে ইন্ডিয়া বলতে পারেন, রিলায়েন্সও বলতে পারেন, যে কটা বড় বড় আমাদের মেজর কোম্পানিজগুলো রয়েছে আমাদের ভারতবর্ষে, প্রত্যেকেই তাদের আপার লেভেল থেকে, বা বলতে পারেন তারা প্রত্যেকেই এই মুহূর্তে 52 উইক লোয়ের কাছে এসে ট্রেড করছে। সেইটা নিশ্চয়ই কোনো দেশের ইকোনমির জন্য একদমই ঠিক নয়। ওভারঅল মানে ওপর থেকে একটা যদি আমি হেলিকপ্টার ভিউতে দেখি, সেই জিনিসটা একদমই ঠিক নয়। কেননা আমার দেশের টপ 5টা-10টা কোম্পানি এখন 52 উইক লোতে এসে ট্রেড হচ্ছে, তার মানে নিশ্চয়ই চিন্তার বিষয় রয়েছে। এছাড়াও আমেরিকার ডোনাল্ড ট্রাম্প কাজ শুরু করার আগেই কিছু কিছু দেশকে কিছু কিছু জিনিস বলে রেখেছে, তাদের মধ্যে আমাদের ইন্ডিয়ারও নাম ছিল। ইন্ডিয়াকে তারা বলে রেখেছে যে ইন্ডিয়ার উপরে তারা ট্যারিফ চার্জেস বাড়াতে পারে। সো ট্যারিফ কি একটু বলে রাখি যারা যারা জানেন না বা প্রথমবার শুনছেন ওয়ার্ডটা। ট্যারিফ হচ্ছে আর কিছুই না, আমরা যেরকম ধরে নিন ট্যাক্স পে করি, যখন ডোমেস্টিক হয় তখন সেটা ট্যাক্স, যখন ডোমেস্টিকের বাইরে ইন্টারন্যাশনাল হয়, মানে এক দেশ আর এক দেশের ওপরে ট্যাক্স লাগাচ্ছে, সেটাকে বলা হয় ট্যারিফ। আর কিছুই না, জটিল কিছু না। সো আমেরিকা কি বলেছে, আমেরিকা ভারতকে বলেই রেখেছে, ভারত যদি নিজেদের ট্যারিফ না কমায় তাহলে আমরা যে পরিমাণ ট্যারিফ চার্জ করছি, আমেরিকাও সেম পরিমাণ ট্যারিফ আমাদের ওপরে চার্জ করবে। সো এই জায়গাটা একটা আজব জায়গায় ফেঁসে গেছে ইন্ডিয়ান ইকোনমি বলতেই পারেন। যদি ট্যারিফ চার্জেস কমিয়ে দেয় তাতেও চাপ, যদি না কমায় তাহলে ওদিকে ইউএসএ আমাদের উপর সেম ট্যারিফ নিয়ে চলে আসবে, সেটাও একটা চাপের বিষয় বলতে পারেন। তার উপরে বর্তমানে ইন্ডিয়া ট্রেড ডেফিসিট কান্ট্রির মধ্যে পড়ছে। ট্রেড ডেফিসিট কান্ট্রি মানে কি একটু বলে রাখি যারা প্রথমবার শুনছেন শব্দটা। ট্রেড ডেফিসিট মানে হচ্ছে প্রত্যেকটা দেশই কিছু না কিছু জিনিস বাইরে থেকে ইম্পোর্ট করায়, কিছু না কিছু জিনিস বাইরে এক্সপোর্ট করে থাকে। যে দেশ এক্সপোর্টের থেকে ইম্পোর্ট বেশি করে তাকে বলা হয় ট্রেড ডেফিসিট। মানে কি, আমি বাইরে যা পাঠাচ্ছি তার থেকে বেশি আমি আমার দেশে ইম্পোর্ট করছি, এটাকে বলা হয় ট্রেড ডেফিসিট। এর মাধ্যমেও মুদ্রার মানে হ্রাস হয়, মুদ্রার ভ্যালু যেটা আমরা বলে থাকি মানে আমাদের ইন্ডিয়ার টাকার যে ভ্যালু সেটাও হ্রাস হয়, এটা আমরা বলতে পারি। লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে যদি আপনারা দেখেন অ্যাপ্রক্সিমেটলি প্রায় 3 লক্ষ কোটি টাকার কাছাকাছি আমাদের লস হয়েছে ট্রেড ডেফিসিটের কারণে। এবার কথা হচ্ছে যে দিন দিন যত দিন যাচ্ছে ডলার ভারতের মুদ্রার তুলনায় তত বেশি স্ট্রং হচ্ছে। এবার কথা হচ্ছে যদি ডলারের মান পড়ে যায় তাহলে আমেরিকা নিজের মনের মতো ডলার ছাপিয়ে নিতে পারে। পুরো বিষয়টা মনের মতো নয়, জাস্ট সহজভাবে বলার জন্য বললাম।
আমেরিকা চাইলে ডলার ছাপাতে পারে এবং ছাপালেও তাদের দেশের ইকোনমিতে সেটা কোনো বাজে এফেক্ট করবে না। কেন? তার কারণ গ্লোবালি ম্যাক্সিমাম কান্ট্রি চায় ডলারের রিজার্ভ রাখতে, সুতরাং মার্কেটে ডলারের দাম আছে। কিন্তু আমরা ইন্ডিয়াতে বসে যত খুশি কারেন্সি, যত মন চাইছে তত কারেন্সি আমরা প্রিন্ট করাতে পারবো না। তার কারণ আমাদের সেই রকম রিজার্ভের ভ্যালু নেই, ইন্ডিয়ান রুপির সেরকম রিজার্ভের ভ্যালু নেই যেটা আমাদের ডলারের রয়েছে। সেই কারণে আরও প্রবলেম রয়েছে বলতে পারেন গ্লোবালি বা ইকোনমি, আমাদের দেশেও অনেক ধরনের প্রবলেম রয়েছে। হ্যাঁ, এবার কথা হচ্ছে এগুলো থেকে বেরোনোর উপায় কি আছে? এগুলো থেকে বেরোনোর একমাত্র উপায় আছে ইমিডিয়েট বেসিসে যদি আরবিআই কোনো স্টেপ না নেয়, যেভাবে আমাদের মুদ্রা কন্টিনিউয়াসলি ডিক্লাইন করে যাচ্ছে বা আমাদের ইন্ডিয়ান কারেন্সি যেভাবে ডিক্লাইন করে যাচ্ছে ডলারের এগেনস্টে, এটাকে যদি আটকাতে হয় তাহলে আরবিআইকে ইমিডিয়েট কোনো একটা স্টেপ নিতেই হবে। এরপরে চলে আসছে আমাদের বাজেটের দিকে সবাই তাকিয়ে আছে এখন। নির্মলা সীতারামন ম্যাডাম যদি কোনো ভালো খবর আনে, কারণ এই মুহূর্তে মার্কেটের কাছে একটা ভালো খবর বা একটা পজিটিভ ইম্প্যাক্ট খুব দরকার মার্কেটটাকে অ্যাটলিস্ট সাপোর্ট দেওয়ার জন্য, নয়তো আগামী দিনে আরও সেলিং আসতে পারে আমাদের মার্কেটে। এবং এই লেভেলটা যেটা বর্তমানে 23,000-এ ট্রেড হচ্ছে, এটা কদিন পর 22,000 হতে পারে, কদিন পর 21,000-ও হতে পারে। সুতরাং আমাদের আরবিআইকে ইমিডিয়েট বেসিসে কিছু একটা স্টেপ নেওয়া উচিত এটার এগেনস্ট। সো গাইজ, আজকের ভিডিওটা এইটুকুই ছিল। আশা করি ভিডিওটা দেখে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন। যদি মনে হয় ভিডিওটা দেখে আপনাদের হেল্প হয়েছে, তাহলে চাইলে আপনারা এই ভিডিওটাকে নিজেদের বন্ধু বান্ধব বা নিজেদের ফ্রেন্ড সার্কেলে শেয়ার করতে পারেন, লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন। দেখা হবে আবার পরবর্তী একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে, যেখানে এরকমই আরও কিছু টপিক্সের ওপরে আমরা ডিটেলড আলোচনা করব। সো গাইজ, আজকের জন্য এটুকুই ছিল। থ্যাংক ইউ, দেখা হবে আবার।